সুপ্রভাত বন্ধুরা, আজকে বেরিয়েছি একটা নতুন তথ্যের সন্ধানে। এটা বলতে পারেন যে এটা একটা তথ্যচিত্র হবে। আমরা যাচ্ছি লবণধার গ্রাম, যা আলপনা গ্রাম নামেও পরিচিত। এটা পূর্ব বর্ধমানে অবস্থিত। এই গ্রামে যেতে গেলে প্রথমে আপনাকে মানকড় রেলওয়ে স্টেশনে পৌঁছতে হবে। সে ট্রেনে আসুন বা যাতেই করুন। এবার মানকড় স্টেশন থেকে আপনি টোটো বা অটোতে করে লবণধার গ্রামে যেতে পারেন। প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। আমরা গাড়িতে করে যাচ্ছি, তাই আমরা মানকড় স্টেশনে যাব, কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই। অনেক সকালে বেরিয়েছি, তাই এই ধাবাতে আমরা যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে। ভারী সুসজ্জিত এই ধাবাটা। চানার একটা প্রিপারেশন এবং তরকা, এই 2 প্লেট আমরা নিয়েছি। আমরা 4 জন ভাগ করে নিয়ে নিচ্ছি, আর সঙ্গে রুটি। আমার সঙ্গে রয়েছে সুব্রতদা চিরসঙ্গী, আর ওইদিকে ইছাপুরের বাপিদা, আর এইদিকে রয়েছে জ্যোতিদা। উনি মধ্যমগ্রাম থাকেন, এই নিউ বারাকপুর থাকেন আর কি। যাই হোক, এরা 3 জনেই হচ্ছে ভালো ফটোগ্রাফার, আর আমি একটু ভিডিও করার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন। বলুন কীরকম লাগছে খাবারটা? দারুণ টেস্ট আছে। গোপালপুর ধাবা, তাই তো? হ্যাঁ, গোপালপুর ধাবা। অসাধারণ টেস্ট, খাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ সকালের খাবারটা আমরা এখানে সেরে নিলাম। কখন গিয়ে পৌঁছোই, লাঞ্চ আদৌ হবে কি না তাও জানা নেই। সুতরাং সেসব বিচার করে মোটামুটি এখানে ব্রেকফাস্টটা একটু ভারী করলাম। হাওড়া, বর্ধমান, আসানসোল রুটে এই মানকড় স্টেশনটি অবস্থিত। আমরা যেহেতু এই শক্তিগড়ের ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, এবং এই লবণধার গ্রামের পৌঁছানোর আগেই যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখছি, তাতে আমরা মুগ্ধ হয়ে গেছি। অর্থাৎ শহরের জীবনের মধ্যে দিয়ে এই ব্যস্ততার পর এই দারুণ গ্রাম, সবুজে ঘেরা গ্রাম আমাদের মুগ্ধ করবে এবং আপনাদেরও মুগ্ধ করবে। শুনুন, এই যে এই যাওয়ার পথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য বা গ্রাম্য পরিবেশ আপনাদের না দেখলে ঠাকুর পাপ দেবে, আর সমাজও মেনে নেবে না। তাই এগুলো অবশ্যই দেখাচ্ছি, এবং তার মধ্যে এই ফটোগ্রাফাররা ছবি তোলার রসদ খুঁজছেন। আপনি যদি কলকাতা বা তার আশেপাশে থাকেন, তাহলে লবণধার গ্রাম একটি চমৎকার একদিনের ভ্রমণের গন্তব্য হতে পারে। এত জায়গায় ঘুরেছেন, অন্তত একবার এখানে ট্রাই করতেই পারেন। এই সবুজ অরণ্য
এবং এত সৌন্দর্য সত্যি অসাধারণ। অনেক দিন মাটির বাড়িতে থাকার একটা প্রচণ্ড ইচ্ছা ছিল, তাই এই গ্রামে এসে আজকের রাতটা এই মাটির বাড়িতে কাটাবো। দেখুন, এই হচ্ছে বাড়ির চারিদিকে, এটা হচ্ছে অন্নপূর্ণা গেস্ট হাউস। এই হচ্ছে ঘর, এই ঘরে আমরা আজকে 4 জন কোনোভাবে শোবো। এখানে একটা জগ, একটা টেবিল, গুরুদেবের ছবি। এইখান দিয়ে দোতলায় বাথরুম না, আমাদের থাকার একটা ও থাকার আছে, আবার বাথরুম আছে। ওটা ঝিঁটুচ্ছে, ওখানে বাথরুম আছে, হ্যাঁ বাথরুম আছে ওখানে, ওটা বাংলাতে কোমর আছে, কোমর আছে মানে কোমর কোমর। এখানে সব ওই চারা গাছ তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অন্যরকম। এইটি হচ্ছে মাটির দোতলা বাড়ি। এই হচ্ছে, এইটা হচ্ছে মাটির দোতলা বাড়ি। এইখানে 2 জন আর নিচে 2 জন, এখানে 2 জন আর নিচে 2 জন। এই মাটির বাড়িতে থাকার বহুদিনের ইচ্ছা ছিল, আজকে হয়তো সেই ইচ্ছা পূরণ হচ্ছে। যেহেতু আমরা না বলে এসছি, তার জন্যে এনারা কোনো অ্যারেঞ্জ করতে পারেননি লাঞ্চের। কিন্তু যাই হোক, দেখুন গ্রামে মানুষের সঙ্গে কি সম্পর্ক আছে। ওনারা কিন্তু এই আমাদের 4 জনের 4 বাড়িতে লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের শহরে পাওয়া যাবে না, মফস্বলে তবুও পাওয়া যাবে, কিন্তু এই গ্রামে এই জিনিসগুলো পাওয়া যায়। নিরামিষ ভাত দিয়েছে বলে বৌদি খুব আফসোস আমি ডিম খাই না, তাই বলছিলেন যে দুধ দিয়ে খান। তা যাই হোক, খাওয়াটা বড় নয়, বৌদি খুব যত্ন করে খাওয়ালেন, এই গ্রামের বৌদি যত্ন করে খাওয়ালেন। লাঞ্চটা মানে এনাদের অন্নপূর্ণা মন্দির আছে, এবং অন্নপূর্ণা মন্দিরে সেই অন্নপূর্ণা সাক্ষাৎ আমাদের আজকে খাওয়ালেন আর কি। যাই হোক, তা নাহলে লাঞ্চ হতো না আর কি। না না, ঠিক আছে, যা খাইয়েছেন ঠিক আছে, নিরামিষ ভাত ঠিক আছে বৌদি। হ্যাঁ, আর এইখানে আর একজন আমাদের অন্নপূর্ণা গেস্ট হাউসের গায়ে লাগানো রয়েছে এই অন্নপূর্ণার মন্দির। অর্থাৎ এটা এই গ্রামের একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এইটি হচ্ছে একটা লোকেশন। অর্থাৎ এই অন্নপূর্ণা গেস্ট হাউসে আসতে গেলে এই মন্দিরটাকে টার্গেট করতে হবে। লোকের মুখে মুখে এই গ্রাম অর্থাৎ লবণধার গ্রাম আলপনা গ্রাম নামেই পরিচিতি লাভ করেছে। তবে এই নাম কে বা কারা দিয়েছে সে কথা গ্রামবাসীদের কাছে অজানা। তবে যুগ যুগ ধরে এই গ্রামের আদিবাসী রমণীদের সৌন্দর্যের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। শত দুঃখ কষ্ট ও অভাবের মধ্যেও যা তারা ভোলেননি। তারা নিজেরা যেমন সাজতে ভালোবাসেন, তেমনি তাদের গৃহস্থালির মধ্যেও সেই সৌন্দর্য ধরা পড়ে। চর্যাপদের যুগ থেকে শুরু করে এই আধুনিক যুগেও তারা সেই ধারা বজায় রেখেছে। লবণদার গ্রামের প্রায় প্রতিটি আদিবাসী বাড়িতে আমরা সেই চিহ্ন দেখতে পাচ্ছি। মনসা মন্দিরে যেমন আছে সাপের চিত্র,
তেমনি কোথাও আছে রাধাকৃষ্ণের মূর্তি, পশু পাখি, মাছ, এসব তো রয়েছেই। উল্লেখ্য যে দেবশালা পঞ্চায়েতের এই লবণধার গ্রামের গাছপালা বাঁচাতেই গ্রামেরই কয়েকজন যুবক, তার মধ্যে অর্ণব ঘোষ আছে, তার ফোন নাম্বার দিয়ে দেবো, এবং তিনি আর কি একটা এনজিও করেছেন, তার এই ঘটনায় গেস্ট হাউসটা আর কি। তো এই সংগঠনটা তৈরি করেন প্রথমে সাধারণ মানুষদের মধ্যে বন সৃজন, জঙ্গল সংরক্ষণের প্রচার করতে, কিন্তু তাতে তেমন সাড়া পাননি। এরপর প্রকৃতিকে বাঁচাতে তারা গ্রামের বেশ কয়েকটা বাড়ির দেওয়ালে এই জঙ্গল সংরক্ষণ নিয়ে নানান ছবি এঁকে প্রচার করেন। এই উদ্যোগ গ্রামের মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য হয়। এরপর এগিয়ে আসেন গোটা গ্রামের মানুষ। তারা সকলেই নিজেদের বাড়ির দেয়ালে অঙ্কনের স্বেচ্ছায় অনুমতি দেন। দেওয়ালে দেওয়ালে ছবি এঁকে প্রচার শুরু হয়। কিছুদিনের মধ্যেই সেই প্রচেষ্টায় তারা প্রায় অধিকাংশ গ্রামের দেওয়ালে নানান ছবি এঁকে ফেলেন। সেই ছবিতে ধরা আছে জঙ্গলের পরিবেশ, আদিবাসী সমাজের পরিবেশ এবং তাদের সংস্কৃতি, কোথাও পৌরাণিক কাহিনী এবং দেবদেবীর কথা। এবার ডিনারে এসছি, একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ খুব এই এতটা জার্নি করে এবং এই সারা গ্রাম ঘুরে ক্লান্ত, সবাই ক্লান্ত। বৌদির বাড়ি আমরা এসছি। রাতের খাওয়া সেরে আমরা জঙ্গলে ভূতের খোঁজে। আরে ভূত কই? ভূত তো আমাদের থেকে পালাচ্ছে। আপনাদের শুভরাত্রি জানাই। কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন কিছু জায়গার খবর নিয়ে। আপনার নামটা কি? আমার নাম অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। আচ্ছা, আপনাদের এই লবণধার গ্রামে এই যে বিভিন্ন দেয়ালে, মাটির দেয়ালে বিভিন্ন ছবি আঁকা রয়েছে, এই ছবি আঁকার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি আমাদের এখানে আউসগ্রাম 2, পূর্ব বর্ধমান, লবণধার গ্রাম, চারিদিকেই জঙ্গল বেষ্টিত গ্রাম। মানে আউসগ্রাম 2 এর ম্যাক্সিমাম গ্রামই তাই। তো এই সময় আমাদের কি হয়, জঙ্গলে একটা টাইম আগুন লেগে যায় বা লাগিয়ে দেওয়া হয় আর কি, বিভিন্ন কারণে। তো এই একটা অ্যাওয়ারনেস বার্তা দেওয়ার জন্যই আমাদের এই ওয়াল পেন্টিং একটা আমাদের মাধ্যম, সঙ্গে সঙ্গে গ্রাম সৌন্দর্যায়ন তো বটেই। তো মূল উদ্দেশ্য হলো যে আমাদের এখানে এই ছবির মাধ্যমে জঙ্গলকে রক্ষা করার একটা বার্তা আছে। হ্যাঁ, এইটা আমাদের মেন উদ্দেশ্য বলতে পারি। এছাড়া বিভিন্ন ঠাকুরের ছবিও আছে দেখেছি। ওটাই, যেমন ধরুন বিভিন্ন সময়, সব জায়গাতেই তো সব সময় হয় না। মন্দির গাঁথতে আমাদের ধরুন ওই বিভিন্ন ধরনের মাইথোলজির উপর কাজ করা হয়েছে। এমনি জায়গাতে বিভিন্ন ধরনের এমনি ছবিও আঁকা হয়েছে। তবে আমাদের ম্যাক্সিমামটাই মানে চেষ্টা করা হয় যে জঙ্গল রিলেটেড, মানে নেচার রিলেটেড যেন হয়। আচ্ছা, এখানে আপনারা যে এই যে একটা ওই গেস্ট হাউসের মতো করেছেন, এই গেস্ট হাউস করার উদ্দেশ্য কি এখানে প্রচুর টুরিস্ট আসে? হ্যাঁ, আসেন, অনেক ভদ্রলোক বা ভদ্রমহিলারা আসেন এখানে দেখতে, এবং তারা মানে চায় যে 2 একদিন থাকি, গ্রামকে উপভোগ করি, এইরকম একটা চিন্তাভাবনা। তো সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই একটা রুম আর কি, একটার উপর একটা রুম আছে। এই দুটো রুমকে আমরা ওই অ্যাজ এ গেস্ট রুম হিসাবে ব্যবহার করেছি। এই আমাদেরই এটা বৌটোখানা ছিল, পরবর্তী এটা একটা ধরনের গেস্ট রুমই ছিল আর কি আমাদের দাদুদের আমলে। আচ্ছা, তো সেইটাকেই, ওই বৌটোখানাটাকেই আমাদের এখন কনভার্ট হয়েছে যে গেস্ট রুম হিসাবে। এখানে এসে দুটো রুমে আপনারা দুটো ফ্যামিলি থাকতে পারে। আর কীরকম রেট আপনাদের বলুন একটু। এটা ডিপেন্ড করে,
কতজন আসছে আর কি রকম আসছে। তো আচ্ছা। মোটামুটি আমরা ধরুন স্বামী স্ত্রী ছেলের জন্য 3000 টাকা করে নিই। আচ্ছা আচ্ছা। তো থাকা খাবার নিয়ে এরকম একটা আমাদের রেট করা আছে ওই এনজিওর তরফ থেকে আমাদের। তার আগে বলে রাখি আমাদের একটা ওই সংস্থা আছে লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওইটাই গোটা গ্রাম মিলেই আর কি এই যাবতীয় সব দেখভাল করা হয়। মানে এটা যে অর্থ হয় সেটা ওই পারপাসে চলে যায়। এইটা যার যে বাড়ির মালিক আর কি তার পার্সেন্টেজ শুধু ওই ঘর ভাড়ার জন্য ওই ইলেকট্রিক বিল আর এমনি মেনটেনেন্স ছাড়া উনি কিছু পান না। আচ্ছা আচ্ছা। বাদ বাকি আমাদের অন্নপূর্ণা ওই ওয়েলফেয়ার ট্রাস্টেই চলে যায়, মানে যা খরচ হয় আর কি সেগুলো চলে যায় আর কি। যাকে আপনাদের এই প্রয়াস দেখে খুব ভালো লাগলো, এবং আপনাদের এই গ্রামে এসে দেখলাম প্রত্যেকটা মানুষ একবারে নিজেদের আত্মীয়র মতো আমাদের দেখছে এবং তাদের আতিথেয়তা সত্যি খুব ভালো লাগলো। এবং আমার এই ব্লগে আমি অনুরোধ করব যে অন্তত একবার এসে এই গ্রামটা দেখে যান, এবং সবথেকে বিষয় হচ্ছে সেই অমৃতের সন্ধানে বলে যে ব্যবহারটা আমরা ভুলে গেছি, সেই ব্যবহারটা আমরা আবার নতুন করে খুঁজে পেলাম এই লবণধার। সুপ্রভাত। আমরা এখন বেরোচ্ছি এই গ্রামেই, এই লবণধার গ্রামের কাছেই গড় জঙ্গল আছে, সেই গড় জঙ্গলের দিকে। ওখানে সুরত রাজার একটা দুর্গা মন্দির স্থাপন করেছিলেন, সেইটা দেখতেই যাচ্ছি। এটা ঐতিহাসিক জায়গা, দেখা যাক, চলুন কি দেখা যায় সেটা দেখি। হ্যাঁ চলো। আমরা পৌঁছে গেছি ইছাই ঘোষের দেউলে। মন্দিরটির নির্মাণকাল জানা যায় না, তবে কোনো কোনো মতে এটি খ্রিস্টীয় 7ম থেকে 11 শতাব্দীর মধ্যে নির্মিত। আবার অপর মতে এটি নির্মাণকাল খ্রিস্টীয় 16 থেকে 18 শতাব্দীর মধ্যবর্তী সময়। মন্দিরটিতে একটি 18 মিটার উঁচু শিখর রয়েছে এবং অভ্যন্তরে রয়েছে একটা জানলাবিহীন গর্ভগৃহ। এটি একটি শিবের মূর্তির এই শিবলিঙ্গ আর কি। সাবধানে যেতে হবে। ওই তো আমি কাঠ পাড়ালাম কিনা সেটাই হচ্ছে, পাড়াইনি তো মনে হচ্ছে দোকানে আছে। সবুজে ঘেরা একটা শান্ত ও মনোমুগ্ধকর স্থান। গড় জঙ্গলের সবুজে ঘেরা এই আধ্যাত্মিক অভয়ারণ্য শান্তি ও জ্ঞানের সন্ধানীদের জন্য একটি প্রশান্ত আশ্রয়স্থল। পশ্চিমবঙ্গে আপনি গড় জঙ্গল আবিষ্কার করবেন জীবন এবং সমৃদ্ধ জীব বৈচিত্র্যে পরিপূর্ণ একটা ঘন বন। এর পান্না আলিঙ্গনের মধ্যে লুকিয়ে আছে মহর্ষি মেধাশ্রম, একটি পবিত্র আশ্রম যা প্রজন্মের পর প্রজন্ম ধরে
আধ্যাত্মিক সাধকদের কাছে একটি সম্মানিত গন্তব্যস্থল। আশ্রমটির নাম করা হয়েছে মহর্ষি মেধার নামে, যিনি একজন বিখ্যাত ঋষি এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং শতাব্দী আগে এখানে বসবাস করেছিলেন। বিশ্বাস করা হয় যে তাঁর ঐশ্বরিক উপস্থিতি এখনও আশ্রমের মধ্যে বিরাজমান, যা আশেপাশের পরিবেশকে আধ্যাত্মিকতা এবং প্রশান্তির আভায় ভরিয়ে দেয়। আশ্রমের প্রধান ধ্যানকক্ষ ধ্যান মন্দির নামে পরিচিত। রাজা সুরত এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন, যেমন ধরুন মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দির। এখন তাদের সাথে মেধস মুনির আশ্রম, মহাকাল ভৈরবের একটি মন্দিরও আছে এখানে। এখানে 16টি মন্দির ছিল, এখন কেবল 2টি মন্দির রয়েছে, আর শ্যামারূপা কালী মন্দির এবং শিব মন্দির। রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমে দেবী দুর্গাকর দুর্গাপূজা বা দুর্গোৎসব করেছিলেন। এটি ছিল পৃথিবীর প্রথম দুর্গাপুজো। বর্তমান দিনে গড় জঙ্গল পশ্চিমবঙ্গের এইখানে এই দুর্গাপুরেই রয়েছে। শ্রী শ্রী চণ্ডীর মতে তারা এই দুর্গা প্রতিমা গড় জঙ্গলে মাটি দিয়ে তৈরি করেছিলেন। পুজোর পর সুরত তার সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং তিনি তার রাজধানী বলিপুরে, অর্থাৎ বর্তমান যেটা বোলপুর, সেখানে ফিরে আসেন। সুরত বসন্তে তার রাজধানী বোলপুরে দুর্গাপুজো করেছিলেন। এই পুজোর সময় তিনি বলি দেন লক্ষ লক্ষ পশু। এই বাংলা শব্দ বলি, পশু বলি থেকে। এই স্থানকে বলিপুর অর্থাৎ বোলপুর এই জন্যে বলা হয় আর কি। কথিত আছে যে এখানকার যজ্ঞের আগুন নাকি নেভে না। আপনাদের দেখালাম একটু আগে। আর এই মন্দিরগুলো আমি একবার দেখিয়ে নিচ্ছি আপনাদের। মহাদেবের মন্দির, হতো আগে। অনেকেই বললেন যে এটা নাকি যজ্ঞ হতো এখানে, তা সুরত রাজার আমলে। তা সে তো অর্ধেক ভেঙে গেছে, এটাকে কোনো নতুনভাবে নির্মাণ করা হয়নি আর কি। দেখুন নিচে ভেঙে পড়ে রয়েছে সব। ভেঙে গেছে। মহাকালীর মন্দির।
এটা শ্যামারূপা কালী মন্দির এবং শিব মন্দির। খুব প্রাচীন এই তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের ইতিহাস আছে। মুনি ঋষিরা এখানে ধ্যান করতেন। পুরো এই জঙ্গলের মধ্যে কতদিন আগেকার ইতিহাস বহন করছে এই মন্দির এবং তার সঙ্গে এই পরিবেশ। কি বিশাল তেঁতুল গাছ, কাণ্ডটা কি বিশাল। আমাদের এই বাইরে ভোগটা চলে। আর দুর্গা পুজোর অষ্টমী নবমীতে সন্ধিক্ষণ, সেই সময় এখানে একটা অলৌকিক আওয়াজের সৃষ্টি হয়, যেটাকে আপনার বলা হয় তোপধ্বনি। আর এই আওয়াজটা শোনার জন্য সেই সময় প্রচুর মানুষজন আসে এবং সরকারি অনুদান যেটা 85,000 টাকা সেই সমতল ভূমি দিয়ে একসময় অজয় নদী প্রবাহিত হতো। এবার বখতিয়ার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন এখানে এসে আত্মগোপন করেন। সেই সময় কবি জয়দেব ছিলেন ওনার সভাকবি, উনি রোজ এখানে আসতেন। হঠাৎ দেখেন একটা মানুষকে বলি দেওয়ার জন্য এক কাপালিক প্রস্তুত হয়েছে। এবার তখন তাকে বলে, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে? কাপালিক মাকে দেখাতে পারলো না। কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণের রূপ দর্শন করিয়েছিলেন, যার জন্যে মায়ের নাম হলো শ্যামরূপা। এবার নামের অপভ্রংশ অনেকে শ্যামারূপা, তার ব্যাখ্যা কালী, এইসব বলতে থাকে। এটা হচ্ছে দুর্গার মূর্তি বা দুর্গার পুজো, মন্ত্রে পুজো হয়। এরপর আপনার এখানকার রাজা হয় সোম ঘোষ। সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন। ইছাই ঘোষের সঙ্গে লাও সেনের যুদ্ধ হয়, সেই যুদ্ধে কেউ পরাজিত হয় নাই। উনি ছিলেন ধর্মরাজের উপাসক, ইছাই ঘোষ ছিলেন মায়ের উপাসক। পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেন। অন্যদিকে লাও সেনকে ধর্মরাজ বলেন, যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারো তবেই পরাজিত হবে, তা না হলে ফিরে যেতে হবে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল। সেই সময় নিচে অজয় নদীর চরে এসে লাও সেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন। পরাজিত হওয়ার পর একটা মূর্তি ইছাই ঘোষ নিচে 108টা সিঁড়ি নেমে ডান দিকে দ্বীপ সায়র বলে সায়র ছিল, সেই সায়রের জলে মাকে বিসর্জন করে দেন। আর একটা মূর্তি ইছাই ঘোষের মানস কন্যা ঘোড়ার পিঠে করে কাশীপুর নিয়ে যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। যার কারণে আমাদের এইখানে 12টার মধ্যে ভোগ পুজো সারতে হয়, 12টার পর কল্যাণেশ্বরীতে পুজো হয়। এবার 12টার মধ্যে অন্ন ভোগের ব্যবস্থা করা যায় না বলে আমরা রোজ মাকে পায়েসের ভোগ নিবেদন করি। এই ভোগটা খুব তাড়াতাড়ি হয় এবং এই ভোগটা প্রত্যেক দিন 100 টাকা করে খরচা হয়।
এরপর আপনার এই ভোগটা অনেকে হয়তো 5 দিন, কেউ বা 10 দিন, কেউ বা 1 মাসের জন্যে খরচা দিয়ে যায়। এইভাবে আমাদের এই পায়েসের ভোগটা চলে। আর দুর্গাপুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এখানে একটা অলৌকিক আওয়াজের সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে আপনার তোপধ্বনি। এই আওয়াজটা শোনার জন্য প্রচুর মানুষজন আসে। সেই সময় সরকারি অনুদান 85,000 টাকা এবং বিভিন্ন মানুষ যেটা ডোনেশন করে সেই দিয়ে আমাদের অষ্টমীর দিনে এবং নবমীর দিনে প্রায় 18-19 হাজার মানুষের সেবা করানো হয়। এই হচ্ছে এখানকার ইতিহাস। এবং এইভাবেই আমাদের ওই জন্মাষ্টমী, রামনবমী, অক্ষয় তৃতীয়া এই সমস্ত অনুষ্ঠানগুলো পালন করা হয়। Never really know what's going on. Look at প্রায় 4টে নাগাদ আমরা লাঞ্চ সেরে এইবার বাড়ির দিকে রওনা দিলাম। পথে শক্তিগড়ে একটু নামবো, সেখানে শক্তিগড়ের ল্যাংচা, তারপর বাড়ি। the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna আমাদের কারের টায়ার ফেটে এক বিভ্রাট, সেখানেও কিছু দেরি হলো। সব ঠিকঠাক করে আমরা রাত 12:30টায় বাড়ি গিয়ে পৌঁছলাম। তবুও আপনাদের বলবো একবার উইকডেতে ঘুরে যেতে, একটা নতুন অভিজ্ঞতা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আপনারাও ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন। ট্যুর স্টোরি উইথ সৌমিত্র সাবস্ক্রাইব করতে ভুলবেন না।